বাংলায় শাসক বিরোধী ভুলেই গেছে উন্নয়নের গান, তাই এবার 26-এ ভোট টানতে অস্ত্র হলো হিন্দু মুসলমান। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তাই এই সরকার অ্যাপিজমেন্টের সরকার, একবার নয় 1000 বার বলে। আবার ওদিকে মহাকুম্ভের মহা ধুমধাম, মন্ত্রী শান্ত্রী করিছে স্নান। আর আপনিও কি দুই ফুলের উগ্র গন্ধে বিরক্ত? তবে বাম লাগান। লাগাও। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 11 নম্বর এপিসোডে। নমস্কার, বলুন। তো জনগণ, ভাতার কাঁথার থেকে মুখটা একটু বের করে একটু ধৈর্য ধরে বসুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের চুলচের আলোচনা শুরু করা যাক। পাকিস্তান ইন্ডিয়ার কাছে হারার পর আজকে আপনারা যারা এই আইআইটি বাবাকে নিয়ে ট্রোল করছেন, তারা কি জানেন যে এই আইআইটি বাবার গুরুমাকে তিনি হলেন নান আদার দেন তো কিছুদিন আগেই ভরা বিধানসভায় দাঁড়িয়ে সবার সামনে আমাদের মাননীয়া মহাকুম্ভকে নিয়ে কটাক্ষ করে বলেছিলেন যে মহাকুম্ভ নাকি মৃত্যুকুম্ভ হয়ে গেছে, ওটা একটা মৃত্যুকূপের মতো। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে। তা মাননীয়া বলছি, আপনাদের এখানে যখন পঞ্চায়েত ভোট, বিধানসভা ভোট, লোকসভা ভোট, এইসব ভোটের সময় এত শান্তিপূর্ণভাবে যে আপনারা ভোট পরিচালনা করেন, তখন যে এত মানুষের প্রাণহানি হয়, সেই লিস্টটা একবার বাংলার জনগণকে দেখাবেন তো। খুব বোকা আমরা না? দেখুন জনগণ, যদি কোনো প্রাণহানি হয়ে থাকে, যদি কোনো মৃত্যু হয়ে থাকে, যে কোনো মৃত্যুই আমাদের কাছে দুঃখজনক, এবং এর পিছনে যদি প্রশাসন দায়ী থাকে, তবে আপনি প্রশাসনকে সমালোচনা করুন, 100 বার কেন 1000 বার সমালোচনা করুন, কিন্তু তা না করে আপনি নির্দিষ্ট একটি ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিয়ে বলবেন যে ওটা মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে, মৃত্যুকূপের মতো। মহাকুম্ভ মৃত্যুকুম্ভ, মহাকুম্ভ মৃত্যুকুম্ভ বললেন আমাদের মুখ্যমন্ত্রী। না, তিনি কোনো জেহাদি নন কিংবা দেশের ষড়যন্ত্রী, একদম না। আর ইনি কিন্তু এখানেই থেমে থাকেননি। এই সমস্ত উল্টোপাল্টা মন্তব্য করার পর তার 2-3 দিন পরেই মহাকুম্ভ নিয়ে পুরো পাল্টি খেয়ে গেছেন। একবার দেখুন এই ভিডিওটা। আমি যারা কুম্ভে স্নান করছি, আমি কিচ্ছু বলবো না, তাদের প্রতি আমার সম্মান আছে। আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি। ভাই, কে কোথায় যাবে, কোথায় স্নান করবে, কোথায় খাবে, কোথায় কি করবে, সেটা তার নিজস্ব ব্যাপার। ধর্ম যার যার আপনার। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে। তা মাননীয়া, এভাবে কয়েক ঘন্টার মধ্যে পুরো 180 ভোল্ট ডিগ্রি উল্টে যারা যায় তাদের কি বলে? 180 ভোল্ট ডিগ্রি উল্টে যারা যায় তাদের আমরা মনে করি 440 ভোল্ট। মানুষের কাছে ট্রাস্টেড লোকেরা নয়। আর আপনারা কি ভাবছেন যে এনার এই পাল্টি খাওয়ার স্বভাবটা নতুন? না 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 না, আপনারা ভুল ভাবছেন। আসুন একটু মনে করিয়ে দিই। এই মাননীয়াই আগের দিন সন্ধ্যাবেলা নির্যাতিতার বাবা মাকে 10 লাখ টাকা দেবার কথা বলেছিল। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান, করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। এবং তার 24 ঘন্টার মধ্যেই পুরো পাল্টি খেয়ে বলছে, না আমি তো টাকার কথা বলিনি। অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। প্রমাণ দাও। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। এরকম আরও কত উদাহরণ আছে যা বলে শেষ করা যাবে না। আর যাই বলুন, তিনি শাক দিয়ে মাছ ঢাকতে কিন্তু দারুণ পারেন। কারণ দেখুন, যেই জুনিয়র ডাক্তাররা আরজিকর ঘটনা নিয়ে মাননীয়ার বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই ঘটনার আজ 6 মাস পেরিয়ে যাওয়ার পর তিনি এই জুনিয়র ডাক্তারদের বেতন বাড়িয়ে দিয়েছেন।
এবার সব স্তরের জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের বেতন বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনির বেতন বাড়ছে মাসে 10,000 টাকা করে। পুরো বাঙালি জাতিকেই মাসে 2 500 টাকার নোট দিয়ে ভাতার কাঁথার নিচে লুকিয়ে রাখতে পেরেছে, তবে এই জুনিয়র ডাক্তাররা আবার কোন ছাড়? আমার স্বামীর কাছ থেকে হাত কাটতে হচ্ছে না, ধীরে দিচ্ছে এই 1000 টাকা, তাহলে খুব খুশি। আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। আর জনগণ, আপনারা কি জানেন যে ইনি এই মহাকুম্ভ নিয়ে এমন ডিগবাজি কেন খেলেন? কারণ ইনি যখন একদিকে বিধানসভায় দাঁড়িয়ে এই মহাকুম্ভকে নিয়ে কটাক্ষ করে মৃত্যুকুম্ভ, মৃত্যুকূপ এসব বলছেন, তখনই তাদেরই দলের যত সব নেতা নেত্রীরা আছে একে একে গিয়ে মহাকুম্ভতে গিয়ে ডুব দিয়ে আসছে। তা সে রচনা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের সবচেয়ে জনদরদী নেত্রী সুজাতা মণ্ডল। জয় প্রয়াগরাজ, জয় মহাকুম্ভ। এবার একটা ডুব আমাদের মাননীয়ার জন্য হয়ে যাক। দেখো বোঝো অবস্থা। আর এদের কথা তো ছাড়ুন, উত্তরপাড়ার বিধায়ক 6 লাখি বিল জমা দেওয়া কাঞ্চন মল্লিক, সেও চুপে চাপে তার 3 নম্বরকে নিয়ে চলে গেছে মহাকুম্ভে ডুব দিতে। ভালো কথা, মহাদেবের ভক্ত হিসেবে গিয়েছে, এত পুণ্য স্থানে গিয়ে ডুব দিয়েছে, খুবই ভালো কথা। কোনো প্রবলেম? কিন্তু এই কাঞ্চন মল্লিকের 3 নম্বর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ, সে নাকি ওখানে গিয়ে কোনো টয়লেটই খুঁজে পায়নি, এবং এটা নাকি যোগী প্রশাসনের ব্যর্থতা। একবার দেখুন এই রিপোর্টটা। টয়লেট খুঁজে পাননি শ্রীময়ী, মহাকুম্ভে টয়লেট খুঁজে পাননি। মিডিয়াকে বলেছেন মহিলাদের শৌচালয় নেই, চোখের সামনে অজ্ঞান হয়ে গেল, মহাকুম্ভ আয়োজনে ব্যর্থ প্রশাসন। শ্রীময়ী। 50 কোটি লোক, এমনকি যারা বিদেশ থেকেও এসেছেন, যারা আমাদের থেকে ভালো পদ্ধতিতে বাথরুম করেন বলে আমরা শুনেছি, তারাও কিন্তু এই কথা বলেননি। আমার মনে হয়েছে যারা যারা এই কথা বলছেন যে বাথরুম ঠিক নয়, তাদের বাথরুমে যেমন এসি লাগানো বা ধরুন সাউন্ড সিস্টেম দেওয়া, গিপ 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 আওয়াজ হয়, বাথরুম করতে সুবিধা হয় বলে সেই সিস্টেমটা সম্ভবত কুম্ভে করা হয়নি। ওদিকে আবার এক তিনু ভক্ত কি করেছে দেখুন, তৃণমূলের পতাকা গায়ে জড়িয়ে তারপর তিনি মহাকুম্ভে ডুব দিচ্ছেন, আর সাথে স্লোগান কি দিচ্ছে, জয় শ্রীরাম। আরে ভাই তোরা কারা রে? এমন করিস না, নয়তো এই গুন্ডা, এই ক্রিমিনাল সামনে আয় বলে এক্ষুনি তো মাননীয় তোদের এদিকে তেড়ে আসবে। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আপনাকে আজকে বলছি। ওমা, তাই নাকি? হিন্দুদের কাছে যে আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন, আপনাকে যে বলতে হচ্ছে আমি হিন্দু, আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার, আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই, খুব ভালো লাগছে। কিন্তু মাননীয়, আজকে আপনার লজ্জা করছে না বলতে যে আপনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে? আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। ইনি আবার 2021-এ ভোটের প্রচারে এসে কি বলেছিল সেটা একবার দেখুন। আমিও তো ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমার বলতে লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের একবার মেয়ে। ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? ভাবুন একবার, সে একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে, এই পরিচয় দিতেও নাকি তার লজ্জা লাগে। আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কেন এটা আমার পরিচয় হবে? হ্যাঁ তাই তো, তার পরিচয় শুধু ব্রাহ্মণ কেন হবে? তার পরিচয় তো কায়স্থ, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, মুসলমান সব। আমার পরিচয় আমি মানুষ, আমি সাহা, আমি কাস্য, আমি বৈশ্য, আমি নিম্ন সংখ্যাবর্ণ, আমি নিম্নবর্ণ, আমি নিম্নবর্ণ, আমি নিম্নবর্ণ, আমি উচ্চবর্ণ, আমি ঊর্ধ্ববর্ণ, আমি মধ্যবর্ণ, আমি মুসলমান, আমি মুসলমান। आप क्रोनोलॉजी समझ लीजिए। একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না, আমরা সর্বধর্মকে সম্মান করি। হ্যাঁ, তারা সর্বধর্মকেই সম্মান করে। শুধু যখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় তখন তারা কিছু দেখে না, কিছু শোনে না। আমি এসব দেখিনি, শুনিনি। বা এই রাজ্যে যখন বিভিন্ন হিন্দু দেবদেবীর পুজো বন্ধ করে দেওয়া হয়, মূর্তি ভাঙা হয়,
তখনও তারা কিছু দেখে না, কিছু শোনে না, আমি এসব দেখিনি, শুনিনি। কিন্তু তারা সর্বধর্মকে সম্মান করে। ধর্ম নিয়ে আমার সাথে চর্চা করতে যাবেন না, মন গুত্তনি দেবো না। একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না। उन्हें की रोजा करें नामाज पढ़ें রোজা করে তো উনি বিশ্বাসই করেন না। উনি তাহলে সারাদিন খেয়ে দিয়ে ইফতার করতে যান কেন যদি ধর্ম নিয়ে রাজনীতি না করেন? ঘোমটা মাথায় দিয়ে খোদা হাফেজ ইনশাল্লাহ বলে ইফতার করতে যান, সেটা কি? তো জনগণ, 26-এর নির্বাচন আসছে, আপনারা কাকে ভোট দেবেন সেটা কিন্তু এখনই ঠিক করে নিন। বুঝলে অবলাকান্ত? কারণ তৃণমূল কিন্তু এতদিন পর্যন্ত বহুত উন্নয়ন করেছে, আপনাদের আদর দিয়েছে, সোহাগ দিয়েছে। আর এবার তৃণমূলের নতুন প্রকল্প হচ্ছে দুয়ারে ক্যালাবি। আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে, আপনারা কান খুলে শুনে রাখুন। আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সোহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে, দুয়ারে ক্যালানি রাখবো, দুয়ারে ক্যালানি রাখবো। তা মাননীয়া, এই সমস্ত ওপেন স্টেজে দাঁড়িয়ে হুমকি দেওয়া এসব তো ছোট ঘটনা না, বিচ্ছিন্ন ঘটনা। এসব তো আর আপনি দেখেন না, শোনেন না। আমি এসব দেখিনি, শুনিনি। আর যাই হোক, এরাই তো আপনার দলের সম্পদ। কি বলে? এটা মহা মুশকিল ভাই। তুমি মা মাটি মানুষের কণ্ঠ, আর্ত জনের সহায়। রবীন্দ্র নজরুল সুভাষ চন্দ্র ছিলে দেশবন্ধুর বাংলায়।